শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান। টহল জোরদার। পুশিনের বিরুদ্ধে সরকার। একদিনে শেষ হলো রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মা বাবা সহ দিলেন 16 জন। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। কাল আসামির আত্মপক্ষ সমর্থন। দিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশুর মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ভোলায় জানাজায় সর্বস্তরের মানুষের ঢল। রাজনৈতিক অঙ্গনে শোক। এবং অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। 36 লাখ একর ভূমি, মৎস্য ও প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনার সমাধান দেখছেন এমপি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শঙ্কাকে সত্যি করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজিবি তা রুখে দিলেও শূন্যরেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন। এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুশিনের বিরুদ্ধে বিএনপি সরকার। তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় হাঁটার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সীমান্তের এপারে ভিড় বাড়ছে কথিত বাংলাদেশি নাগরিকদের। রোববার গভীর রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা তার টের পেয়ে বিজেপিকে খবর দেয়। বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে। তবে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়নি। সোমবার বিকেল পর্যন্ত তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন। পুশিং নিয়ে উত্তেজনা বাড়তেছে। আমরা গ্রামবাসী, এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছি। ভারত সীমান্তের মতন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকতো তাহলে যাতায়াত এতটা সহজ হতো না। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীমান্তবাসী। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিয়েছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বিজিবি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। শুধু বেনাপোল নয়, সাতক্ষীরা সহ বাংলাদেশের অন্যান্য সীমান্ত কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন বলে জানা গেছে দুই দেশের গণমাধ্যম থেকে। সারা রাত চেষ্টা করার পরে যখন তারা পারেনি, এক পর্যায়ে রাত 3টা-4টার দিকে ছোট্ট একটা গেট খুলে তারা 10 থেকে 12 জনকে তারা গেটের ওপরে পাঠিয়ে দেয়। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশিনের বিরুদ্ধে রয়েছে সরকার। তবে কোনো বৈধ বাংলাদেশি নাগরিক অন্য দেশে অবস্থান করে থাকলে বিষয়টি দুই দেশের প্রচলিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। যে কোনো রকমের ইলিগেল পুশিন বা পুশব্যাক এগুলোর বিপক্ষে যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। এই সময় যে কোনো পুশিন ঠেকাতে বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং সীমান্ত এলাকায় পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। গত শনিবার মধ্যরাতে সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা করে। 8 থেকে 10 জনের একটি টিম, যেখানে নারী এবং শিশুরা রয়েছে, সেই টিমটিকে শনিবার মধ্যরাতে সীমান্তের 150 গজের যে শূন্য রেখা সেই ভারতীয় অংশে রাখা হয় এবং আজ কয়েকদিন ধরে সেই মানুষগুলোকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে বিএসএফ এবং বিজিবি সেটা প্রতিহতর চেষ্টা করছে। এখানে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে যাতে কেউ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ না করে এবং বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকবার পতাকা বৈঠকের চেষ্টা করা হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রকার সাড়া দেওয়া হচ্ছে না। আমরা আজকে এখানে সন্ধ্যার সময় এসে দেখেছি যে বিজিবি একটি চূড়ান্ত
মুহূর্তে রয়েছে এবং খুব সতর্ক অবস্থানে রয়েছে। আমরা বিজিবির যে সদস্যরা রয়েছে তারা তাদের সহকর্মীদের উদ্দেশ্যে মাইকিংও করেছেন, যদি এই রাতে সীমান্ত ভেদ করে কেউ আসার চেষ্টা করে তাহলে যেন তারা গুলি চালায়। এমন একটি পরিস্থিতির কড়া অবস্থানে রয়েছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। তারা চায় না কোনোভাবেই বাংলাদেশে জোরপূর্বক কোনো মানুষ অনুপ্রবেশ ঘটানো হোক এবং আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আইন সেটা লঙ্ঘন করা হোক। আমরা বিজিবি সূত্রে জেনেছি শুধু এই ৮-১০ জন নয়, বিএসএফ সীমান্তের ওপারে শত শত মানুষকে জড়ো করেছে, যারা এই গত নির্বাচনে ভারতে ভোট দিতে পারেনি, বাংলাদেশি বলে যাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের একটি বড় অংশকে সীমান্তে জড়ো করা হয়েছে বাংলাদেশে পুশিন করার জন্য। বাংলাদেশি বলে তাদেরকে পুশিন করাতে চায় এবং একটি মানুষ যারা আছে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু একটি মানবতা জীবনযাপন করছে। এবং আজকে রাতে এখানে বিজিবি সেক্টর কমান্ডার পরিদর্শনে আসবেন। এই ছিল বেনাপোল সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ভারতের বেনাপোল সীমান্ত থেকে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে কিশোর নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি সীমান্ত এলাকায় কিশোর সুমিনাইং তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায়। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে। এ সময় পরিত্যক্ত মর্টার শেলটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগে গত 24 মে একই এলাকায় মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 16 জন। ধর্ষণ হত্যা মামলায় একদিনে সাক্ষ্য গ্রহণ শেষ করার নজির তৈরি হলো বিচারালয়ে। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এছাড়া আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুকন্যার নির্মম মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে সাক্ষীর কাঠগড়ায় রামিসার মা বাবা। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, আর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন রামিসার বাবা। আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। কাঠগড়ায় দাঁড়ানো আসামি সোহেল রানার দিকে আঙ্গুল তুলে রামিসার মা পারভিন আক্তার জানান এই লোকই তার মেয়েকে হত্যা করেছে। দরজা খুলতে বারবার আগুতি করলেও দরজা খুলেনি আসামি স্বপ্না। এদিন আদালতে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সাক্ষীদের বর্ণনা থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। একদিনেই সম্পন্ন হয় এই মামলার সাক্ষ্য জেরা। এমন উদাহরণ দেশের বিচার বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন উভয় পক্ষকে ন্যায় বিচার দেওয়ার জন্য কাজ করছেন তিনি। দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয় সেজন্য আসামিপক্ষে মামলা পরিচালনা করেছি, চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। বুধবার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিনই হতে পারে উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। পরে যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। মিলেছে পরিবেশগত সমস্যাও। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে কাল। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। 27 মে ঈদের আগের দিন হৃদয় বিদারক ঘটনা ঘটে দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। আলোচনার ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে।
ঘটনার পরপরই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে 2 তদন্ত কমিটির সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। আগামীকাল হোপফুলি আমরা এটা পাবো। তার দাবি, এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। 3 ঘন্টার মধ্যে 6টা থেকে 9টার মধ্যে 6টা বাচ্চা মারা গেল হুট করে। তো এটা তো স্বাভাবিক ঘটনা না। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেবে একদম ইম্পার্শিয়াল এবং নির্মোহ। এদিকে ঘটনার 6 দিন পর মামলা দায়ের করতে রমনা থানায় যান ভুক্তভোগী স্বজনরা। নির্মম এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর সাজা নিশ্চিত করবে রাষ্ট্র, এমন আশা তাদের। হাসপাতালের গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে, ডক্টরবিহীন পরিস্থিতির কারণে আমার বেবি চলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তো আমার আছে। আমি এই বিচার চাওয়ার জন্য আজকে আবার থানায় এসেছি। আমরা ভরসা করতেছি জানি এটার সুষ্ঠু তদন্ত হবে, এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে, আর কারো যেন সন্তান না হারায়। সরকারের কাছে একটাই আমার আবেদন, সুস্থ তদন্ত, সুস্থ বিচারক। 6 শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। বিকেলে ভোলায় 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার অবতরণ করে ভোলা হেলিপ্যাডে। 2য় জানাজার জন্য নেওয়া হয় সরকারি স্কুল মাঠে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনারে তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে নিজ এলাকা কোরালিয়া গ্রামে 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হয় তাকে। বর্ষিয়ানি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার, স্বজন ও রাজনীতিবিদদের মাঝে। অনেকেই ছুটে আসেন শেষ শ্রদ্ধা জানাতে। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর চরভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। এজন্য চর উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার নকশায় চরাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য সেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত, চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের 32 জেলার 100 উপজেলায় আছে 15 লাখ পরিবার, যেখানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই।
চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে 4 থেকে 5টি গরু ছাগল মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন সরকার এ অঞ্চলের কৃষি মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই 1 কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3% দারিদ্র্য সীমার নিচে এবং 12.9% চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সকালে দুর্ঘটনা হয়। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ছড়ল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে। কিন্তু ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। মালয়েশিয়ায় 10-11 বছর ছিল, বাড়ি আসছিল, মা বোন এরা আনতে গিয়েছিল। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘ 11 বছর বিদেশে সে বিদেশ যাপন করছিল। আজকে এই পরিবারে সুখের এবং আনন্দের একটা বা ঈদের দিন ছিল, কিন্তু সেটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে শোকে পরিণত হয়েছে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে লাগে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তিতে। পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রাম নগরীর হালি শহরের অন্তত 15টি বসতঘর। তবে কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে বসতঘর, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা মালামাল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর হালি শহরের আই ব্লক এলাকায় একটি বস্তিতে রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে নিয়ন্ত্রণে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় 15টি পরিবারের বসতঘরের সবকিছু। বলছে আগুন ধরছে, আমরা যাই, আগুন নিভাতে গেছে, অন্য ঘরে আবার জ্বলে গেছে। বিশাল এক বড় আগুন লাগছে, আমার জন্মে আমি দেখি নাই। যাদের ড্রামে স্টোর করা পানি থাকে ওগুলো পিছন দিক দিয়ে কিছুটা দেয়াতে ওই পাশের ঘরগুলো আল্লাহর রহমতে কিছুটা সেভ হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সেটি ছিল চুলা, লাকড়ির চুলা, এবং সেখানে গ্যাস সিলিন্ডারও ছিল। যদি এটা নিয়ন্ত্রণ করা না যেত তাহলে সব ছড়িয়ে যেত। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।